আচ্ছা, তো বায়োটেকনোলজি শুরু করবো আমরা। বায়োটেকনোলজি না কি জিনিস প্রথমত উই নিড টু নো, বিকজ তোরা বায়োটেকনোলজি প্রথম ডিটেলসে পড়ছিস। তো বায়োটেকনোলজির ব্যাপারে প্রথমে একটু জানতে হবে। বায়ো ওয়ার্ডটা আছে মানে সরি, বায়ো ওয়ার্ডটা আছে মানে বুঝতেই পারছিস, there আর লিভিং বিংস ইনভলভড। লিভিং বিংস যেখানেই থাকবে সেখানে আমরা প্রথমে আগে বায়ো লাগিয়ে দিই, যেমন বায়োটিক। ঠিক আছে, বায়োটিক কম্পোনেন্টস কি, এনভায়রনমেন্টে বায়োটিক কম্পোনেন্টস মানে যত লিভিং অর্গানিজমস আছে সবাইকে নিয়ে বায়োটিক কম্পোনেন্টস বলা হয়। তো বায়োটেকনোলজি মানে বায়ো মানে লিভিং অর্গানিজমস আর ইনভলভ। এবার এই লিভিং অর্গানিজমসের ওপর কিছু টেকনোলজি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সেই টেকনোলজিগুলো জেনারেলি ওদের বডি রিলেটেড হয়। ওদের ওই বায়ো যে লিভিং অর্গানিজমসগুলো আমরা নিচ্ছি তাদের বডির ভিতরে আমরা কিছু ম্যানিপুলেট করি। ঠিক আছে, সেটা সেই টেকনোলজিগুলোকে আমরা কি বলি, বায়োটেকনোলজি। তো জেনারেলি কেন করি আমরা এই টেকনোলজিগুলো, বায়োটিক অর্গানিজমস মানে লিভিং অর্গানিজমসের ওপর আমরা কেন অ্যাপ্লাই করি? আর জেনারেলি আমাদের সুবিধে বায়ো তো করি কেন আমরা, জেনারেলি করি আমাদের সুবিধের জন্যই। আমরা কিছু কিছু প্রোডাক্টস পাবো, আমরা যদি ওদের বডিতে কিছু ম্যানিপুলেট আমরা করি, আমরাই কিছু ইউজফুল প্রোডাক্টস পাবো। তো সেই ইউজফুল প্রোডাক্টস পাওয়ার জন্যই জেনারেলি করা হয়। বেটার ফুড পাবো, আমরা এনার্জি প্রডিউস করতে পারবো, বা কোনো মেডিসিন বানাতে পারবো, এইসব কোন জন্যই বায়োটেকনোলজি করা। তো সেটা তো তোদের সেকেন্ড চ্যাপ্টারে আছে যে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন কী কী, বায়োটেকনোলজি করে আমরা ডে টু ডে লাইফে কী আমরা মানে পেয়েছি, আমরা ইউজ পেয়েছি। তো সেটা তো পরে, এখানে হচ্ছে এই চ্যাপ্টারটা ইনভলভিং বায়োটেকনোলজি করে কি করে, তাই তো। আচ্ছা, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি মানে বায়োটেকনোলজিতে কী কী ইনভলভড, আমাদেরকে কী কী খেয়াল রাখতে হবে, আমাদেরকে কী কী খেয়াল রাখতে হবে বায়োটেকনোলজি করার সময়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি আমি এক্ষুনি বললাম, ওদের বডির মধ্যে। তো ওদের বডিতে কি থাকতে পারে, ডিএনএ, জিন, এগুলোই তো থাকে বডিতে। প্রত্যেকটা সেলে কি থাকে, প্রত্যেকটা সেলে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে। হোয়াট ইজ জেনেটিক মেটেরিয়াল, যেটা ইনহেরিট করি আমরা, আমরা বাবা মায়ের থেকে পেয়েছি, আবার আমরা আমাদের অফস্প্রিংয়ের মধ্যে পাঠাবো, সেটা কি জেনেটিক মেটেরিয়াল বলে, যেটা ক্রোমোজোমসের মধ্যে থাকে। এবার ক্রোমোজোমের মধ্যে স্মলেস্ট ইউনিটকেই ডিএনএ বলে। ওকে, তো তুই যে মানে তোর বডির তোর নিউক্লিয়াসের মধ্যে, প্রত্যেকটা সেলের যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএগুলো থাকে, ডিএনএ আরএনএ এগুলো থাকে। এই ডিএনএ আরএনএটা, এই যে ডিএনএ আরএনএটা, এটা আমরা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, এই ধর এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, ধর ডিএনএ স্ট্র্যান্ড। তো হোয়াট আই ক্যান ডু ইজ, আমি এতটা ডিএনএ কেটে নিয়ে, এতটা ডিএনএ এই অর্গ্যানিজমটা থেকে কেটে নিয়ে অন্য কোনো অর্গ্যানিজমের কাটা পার্ট এখানে পুট করে দিলাম, সেটা আমরা করতে পারি। তো তোদের মাথায় অবশ্যই আসার কথা, কিন্তু জানি না আসছে কি না, আসার কথা যে সেল তো আমরা চোখেই দেখতে পাই না। একটা সেল এতটাই ছোট, মাইক্রোস্কোপিক হয়, চোখে দেখতে পাই না আমরা, কিন্তু গোটা বডিতে আমাদের সেলই সেল। মানে তুই যে স্কিন দেখতে পাচ্ছিস নিজের, অনেক শুধু সেলস দিয়েই বানানো, মিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ সেলস। বাট একটা সেল কিন্তু এতই ছোটো তুই চোখে দেখতে পাবি না। একটা সেলই যদি চোখে না দেখতে পাস, তাহলে সেলের মধ্যে নিউক্লিয়াসটা কতটা ছোটো ভাব। নিউক্লিয়াস ছোটো ভাব মানে নিউক্লিয়াসের মধ্যে সেই ডিএনএটা কতটা ছোটো আর পাতলা ভাব। কিন্তু সেই ডিএনএকে কাঁচির মতো জিনিস দিয়ে আমরা কাটতে পারছি, আর সেখানে অন্য কাটা ডিএনএ বসাতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে, এটাকে ইঞ্জিনিয়ারিংই বলা হলো, মানে কাটা আবার পেস্ট করাতে এটাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়। কি ইঞ্জিনিয়ারিং বলা হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি ইঞ্জিনিয়ারিং বলা হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডেই আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এবার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা কেন হলো, এই যে নতুন জিন। আচ্ছা, প্রথমত একটু জিনের ব্যাপারে বলে দিই, হোয়াট ইজ জিন, নাহলে পুরো চ্যাপ্টারে কনফিউশন থাকবে জিন কি। আমি বলেছিলাম একটুখানি, আমাকে তাহলে ক্লাস 10-এর ব্যাক করে ক্লাস 10-এ দরকার নেই, আগের বছরেই পড়েছিস, ক্লাস 10-এ যাওয়ার দরকার নেই। তো হোয়াট ইজ জিন, আমরা যে ডিএনএ পড়েছি, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ডিএনএটা কি? জেনেটিক মেটেরিয়াল, যেটা প্রত্যেকটা জেনারেশনে আমরা পাস অন করে দিই। ঠিক আছে, তো এই ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, আর ডাবল স্ট্যান্ডার্ডে এই দুটো স্ট্যান্ডে
এই দুটো স্ট্র্যান্ডে কি কি থাকে? দুটো স্ট্র্যান্ডে বেসেস থাকে, এই দুটো স্ট্র্যান্ডে বেস থাকে না। হোয়াট আর দ্য বেসেস? হোয়াট আর দ্য নাইট্রোজেনাস বেসেস? What are the nitrogenous bases? Adenine, guanine, cytosine, থাইমিন। এগুলো এমনি এমনি এখন বলছি না, চ্যাপ্টারের শুরুতে, পুরো চ্যাপ্টারে কাজে লাগবে, সো প্লিজ পে অ্যাটেনশন। তো অ্যাডিনাইন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই চারটে নাইট্রোজেনাস বেস যেগুলো এই ডিএনএর চারদিকে থাকে, ঠিক কি না? মানে যদি এখানে একটা অ্যাডিনিন থাকতে পারে, আর এটা তো নিশ্চয়ই জানিস যে অ্যাডিনিন শুধুমাত্র গুয়ানিনের সাথে পেয়ার করে, সাইটোসিন শুধুমাত্র থাইমিনের সাথে পেয়ার করে, ঠিক কি না? ঠিক কি না? তো এই অ্যাডিনিন যদি এদিকে থাকে, তার মানে অ্যাডিনাইন কার সাথে পেয়ার করেছে? গুয়ানিনের সাথে। এখানে যদি সাইটোসিন থাকে, তাহলে ওদিকে কার সাথে পেয়ার করেছে? নিশ্চয়ই থাইমিনের সাথে পেয়ার করেছে। দেখো যে এর অপোজিটে জি, সি এর অপোজিটে টি। আর এরা পেয়ার যে করেছে, এটা যে জুড়ে আছে, এই জায়গাটা কি দিয়ে জুড়ে আছে? মানে মাঝখানে কি আছে? যে দুটো স্ট্র্যান্ডে দুটো নাইট্রোজেন বেস যে একে অপরের সাথে লিঙ্কড হয়ে আছে, মাঝখানে কি আছে? হাইড্রোজেন বন্ডস। ঠিক আছে, মাঝখানে আছে হাইড্রোজেন বন্ডস। ফসফোডাইস্টার বন্ডসও আছে, ফসফেট ব্যাকবোন আছে যেটা ওই জন্য বলা হয়। তো হাইড্রোজেন বন্ডস আছে যেগুলো একটু মানে যেগুলো কেমিক্যাল কিছু দিলে এই হাইড্রোজেন এই বন্ডসগুলো ভেঙে গিয়ে এই দুটো স্ট্র্যান্ড এরকম আলাদা আলাদা বেরিয়ে যেতে পারে, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে, এই দুটো স্ট্র্যান্ড এরকম আলাদা হয়ে যেতে পারে মাঝখানের বন্ডগুলো যদি আমরা ভেঙে দিই। নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, জিন কি? হোয়াট ইজ জিন? তো আমি যদি এরকম আরও কটা বেস আমি আঁকতে থাকি, এখানে যদি সি হয় তার মানে এখানে জি, এখানে যদি টি হয় তার মানে এখানে এ। দেখ অ্যাডিনাইন আর আচ্ছা আমি এখানে উল্টো বলে যাচ্ছি, সরি। অ্যাডেনাইন থাইমিনের সাথে পেয়ার করে, গুয়ানিন সাইটোসিনের সাথে, এ টি জি সি। সরি, আমি অ্যাকচুয়ালি এর পরে এটা লিখে ফেলেছি, সো আই কেপ্ট অন। ওকে, সো এর সাথে টি পেয়ার করে, জি এর সাথে সি। ইন দ্যাট কেস এ দিকে আছে মানে এদিকে টি হবে, সি এদিকে আছে মানে এদিকে জি হবে। দেখ এইটা ঠিকই লিখেছিলাম। তো সি এর সাথে জি হবে আর এ এর সাথে টি হবে। তো এরকম এটা কন্টিনিউ হচ্ছে যে যত দূর ডিএনএ স্ট্র্যান্ড আছে তত দূর এই স্ট্র্যান্ডেও কিছু বেস আছে, এগুলোকে বেস বলে। এই স্ট্র্যান্ডেও কিছু বেস আছে আর ওই স্ট্র্যান্ডেও কিছু বেস আছে যেগুলো পেয়ার করেছে। আগেন কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, হোয়াট ইজ আ জিন? তো এই ডিএনএ স্ট্র্যান্ডে আমি যদি কিছু বেসকে এইভাবে নিয়ে নিই, সেটা একটা জিন ফর্ম করে। তো ধর TACC might be a gene. TACC might be a gene. Now what is the function of a gene? এরকম পাশাপাশি বেস লিখে দিলেই সেটাকে আমরা জিন বলবো কেন, বা ফাংশনটাই কি? জিন আছে বিকজ জিন অ্যাক্টস অ্যাজ আ গাইড টু প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ থিং ইন আওয়ার বডি। ভালো করে বুঝবি, আমাদের বডিতে সারাদিন আমাদের যে বডিতে ফিজিওলজিক্যাল যা বডির মধ্যে প্রসেস হচ্ছে, সবকটা প্রসেস আন্ডারগো করার জন্য কিন্তু প্রচুর এনজাইম লাগে। বডিতে প্রচুর প্রোটিন ফর্মেশন কিন্তু সারাদিন হচ্ছে, কিন্তু বুঝেছিস? এই যে অ্যামিনো অ্যাসিড আছে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আছে, 20খানা অ্যামিনো অ্যাসিড আছে, পরে দেখবি, এটা এখন জেনেটিক্স পড়বি, দেখবি যে কী করে প্রোটিন ফর্মেশন হয়, বডিতে প্রোটিনটাকে ফর্ম করা হয়। তো এই যে প্রোটিন ফর্মেশন আছে, কেউ থাকে ডিরেক্ট করার জন্য সেটাকে। তুই যদি কারোর আন্ডারে কাজ করিস, তোর কেউ না কেউ ম্যানেজার বা বস থাকবে যে তোকে ডিরেক্ট করবে, এটার পর ওটা করো, ওটার মানে এই কাজটার জন্য ওই কাজটা করো, এই প্রবলেমটা হয়েছে তাহলে এই সলিউশনটা নাও, ওই প্রবলেমটা হয়েছে তাহলে ওই সলিউশনটা নাও, তাহলে সামওয়ান উইল বি দেয়ার টু ডিরেক্ট। তো এরা কি থাকে, এরা একটা পার্টিকুলার প্রোটিন একটা এক্স আছে তোর বডিতে, উইচ ইজ রেসপন্সিবল ফর সামথিং। তো মেবি একে ডিরেক্ট করে, এই প্রোটিন ফরমেশনের প্রসেসটাকে ডিরেক্ট করে এই জিনটা। যখনই ধর তুই TACC পাশাপাশি রাখবি, তো একটা জিন ফর্ম করবে যে এই এক্স প্রোটিনের ফরমেশনটাকে গাইড করবে। কিন্তু তুই TATT নিলে কিন্তু এই প্রোটিনটাকে গাইড আর করবে না। ইট শুড বি TACC। এটা পুরোপুরি আমি র্যান্ডাম একটা সিকোয়েন্স নিলাম। তো যখন এরকম কোনো বেস পাশাপাশি এরকম এসে একটা কিছু ফর্ম করে, যেটা
কোনো না কোনো জিনিসকে কোড করে, এটাকে কোড করা বলে, এটা প্রোটিন ফরমেশনটাকে কোড করছে, তখন এটাকে কি বলা হচ্ছে, জিন বলা হচ্ছে। ঠিক আছে, সার্টেন সিকোয়েন্স অফ বেস, বুঝতে পারলি তাহলে জিন কি, একটা পার্টিকুলার অর্ডার অফ বেসেস পাশাপাশি রাখা, একটা পার্টিকুলার সিকোয়েন্স বা একটা পার্টিকুলার অর্ডার অফ বেস পাশাপাশি রেখে যখন কোনো কোড করে, কোনো প্রোটিনকে কোড করে বা কোনো কোনো এনজাইমকে কোড করে, এনজাইম অ্যাকচুয়ালি প্রোটিনই হয়, কোনো প্রসেসকে কোড করে, তখন সেটাকে জিন বলা হচ্ছে। এবার এই জিনের ওপরই কাটাকুটি হয়, এই জিনের ওপরই কাটাকুটি হয়। ঠিক আছে, কীভাবে কাটাকুটিটা হবে আমি একটা জাস্ট রাফ আইডিয়া দিয়ে দিই, এটা তো তোর ডিটেলসে পরে পড়বি। তো ধর এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে, ধর এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে, আর বেসগুলো সব এভাবে আছে, TCGAC এরকম আছে, ধর কন্টিনিউ করছে, ধর CTGAC এই জিনটা, এটা একটা জিন, তো একটা সিকোয়েন্স হয়ে গেল, একটা সিকোয়েন্স অফ বেস হয়ে গেল। সো ফর এক্সাম্পল এই জিনটা কোড করছে একটা পার্টিকুলার প্রোটিনের জন্য উইচ ইজ নট গুড ফর আওয়ার বডি, আমি ফর এক্সাম্পল জাস্ট নিলাম, উইচ ইজ নট গুড ফর আওয়ার বডি, তার জায়গায় অন্য কোনো জিন যদি আমার থাকতো আমার খুব সুবিধে হতো। জেনারেলি হিউম্যান জিনোমের ওপর এটা করা হয় না, হিউম্যান জিনোমে খুব কমই করা হয়, ব্যাকটেরিয়া নিয়ে এইসব করা হয়, তো আমি জাস্ট ফর এক্সাম্পল নিচ্ছি। তো হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান কাট দিস জিন আউট। তুই কি কাঁচি নিবি, রেগুলার কাঁচি যেগুলো দিয়ে চুল কাটা হয়? অবশ্যই না। এটা কতটা ছোট, কোনো ইম্যাজিন করতে পারছিস কতটা ছোট এই জিন, এই স্ট্র্যান্ডটা? সেল দেখতে পাস না, তার মধ্যে আছে নিউক্লিয়াস, তার মধ্যে আছে জটলা পাকিয়ে আছে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম যদি থিকেন করে তখন ডিএনএ হয়, আর সেই ডিএনএর মধ্যে এটা একটা পার্টিকুলার সিকোয়েন্স। তো অবভিয়াসলি হাতে করে কাঁচি নিয়ে কাটা হয় না, একটা পার্টিকুলারভাবে কাটা হয়, সেটা আমরা পরে আসবো। ঠিক আছে, তো এটাকে কাটা হবে। তো আমার একটা পার্টিকুলার ডিজায়ার্ড জিন আছে, ধরে GATTC বা GATTG, আমি এটাকে এখানে লাগিয়ে দেব। যেই আমি এখানে এটাকে কেটে বের করবো, এটাকে লাগিয়ে দেব। এ ধর প্রোটিন সিক্রিট করতো X, আর এ প্রোটিন সিক্রিট করতো Y। এ যেই অর্গানিজমের বডিতে আছে সেই অর্গানিজমে প্রোটিন কি সিক্রিট করে, Y। তো যেই আমি এটা এখানে লাগিয়ে দেবো, X এর সিক্রিশন বন্ধ হয়ে যাবে, Y এর সিক্রিশন শুরু হয়ে যাবে। ইট ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ ইট সাউন্ডস। আমি যেরকম এখানে বলে দিলাম কেটে দাও, লাগিয়ে দাও, অ্যান্ড এভরিথিং ইজ নট দ্যাট সিম্পল, বাট বেসিক আইডিয়াটা এটাই করা হয়। ঠিক আছে, তো তুই কি বুঝলি এই ট্রান্সফার অফ জিন্সটা তাহলে কেন করা হচ্ছে? টু ইমপ্রুভ, টু ব্রিং সাম ইমপ্রুভমেন্ট টু মাই ফাংশন, আমার বডিতে কোনো ইমপ্রুভমেন্টের জন্য নিশ্চয়ই করা হলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি কিছু খারাপ করার জন্য হয় না, কিছু বেটার করার জন্য ইউজ করা হয়। আমার ফাংশনটাকে বেটার করলো, বা আমার কোনো পার্টিকুলার বডিতে ট্রেট আছে সেটাকে বেটার করলো। ঠিক আছে, এবার হয়তো গেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো তুই করে দিলি, কেটে লাগিয়ে তো দিলি, কিন্তু এটাকে তো ম্যানুফ্যাকচার করতে হবে, মানে এটাকে বাড়াতে হবে, এই জিনিসটাকে আরও বাড়াতে হবে স্টেরাইল এনভায়রনমেন্টে। হোয়াট ইজ স্টেরাইল এনভায়রনমেন্ট? স্টেরাইল এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে কোনো ইনফেকশন হয় না, কোনো ব্যাকটেরিয়া, অন্য কোনো ভাইরাস ইনফেক্ট করে দেবে না, সেটাকে বলা হয় স্টেরাইল এনভায়রনমেন্ট। এটা পরে বুঝতে পারবি কীভাবে মেনটেন বা করা হয়, বা কীভাবে আমি কেন বলছি যে এটাকে মেনটেন করতে হবে, অনেক অর্গানিজম সেটা বাড়াতে হবে, তো সেটা বুঝতে পারবি পরে। ঠিক আছে, তো প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিটা মোটামুটি হলো। এই যে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে তোদের বই, আচ্ছা পেজ নাম্বার 578 থেকে তোদের চ্যাপ্টার শুরু। ঠিক আছে, এখানে ফার্স্ট আর সেকেন্ড পাতায় কিছু নেই, হিস্ট্রি অফ বায়োটেকনোলজি অবধি কিছু পড়ার দরকার নেই। চ্যাপ্টার শুরু হচ্ছে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি থেকে। তো সেখানে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে তোদের আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোদের হাবিজাবি অনেক কিছু বলেছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে দিয়েছে, কিভাবে করতে হবে পয়েন্ট নাম্বার 1, 2, 3, 4, 5, 6 বলে দিয়েছে। তারপরে পেজ নাম্বার 580-তে রিকম্বিনেন্ট ডিএনএর ব্যাপারে একটা গোটা প্যারাগ্রাফ লিখেছে। তারপরে ডিসকভারি অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলেছে। আমি এসব কিন্তু এই সিরিয়াল, মানে এই অর্ডারটা মেনটেন করে আমি পড়াবো না, বিকজ হঠাৎ করে আমি যদি তোকে রিকম্বিনেন্ট ডিএনএ বলতে শুরু করি একদম শুরুতেই, তাহলে ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আমি আস্তে আস্তে এগোবো। তো আমি এই চ্যাপ্টার জন্য
বইয়ের অর্ডার একেবারেই ফলো করছি না। আমি যেই পিডিএফটা দেবো সেই অর্ডারে ফলো করব। তারপর তোদের কাজ হবে বইটাকে পড়ে দেখা। আই এম শিওর তখন বই বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে। আমি এটা আমার পিডিএফেই ফলো করছি। প্রথমে পিডিএফে ছিল প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি, তারপরে আছে বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি। এবার এখান থেকেই সিরিয়াস জিনিসপত্র বুঝতে হবে কিন্তু এখান থেকেই, ওকে? তো পিডিএফটা যদি ফলো করি সেখানে কি লেখা আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যালাউস দ্য isolation and introduction of only the desired genes into the organism without introducing the undesirable genes. এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমি বললামই যে ডিজায়ার্ড জিন্স বাইরে থেকে আমার জিনোমে ইনপুট করা মানেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি আনডিজাইরেবল জিন্স কেন পুট করতে যাব? আমি যদি কাঁচি দিয়ে কেটে অন্য জিন লাগাচ্ছি এত কষ্ট করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, তো সেখানে আমি আনডিজাইরেবল জিন্স লাগাবো কেন? অবশ্যই ডিজায়ার্ড জিন্সই লাগাবো। তো এখানে কি বলছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যালাউস দ্য আইসোলেশন মানে কি? যেই জিনটাকে তুই কেটে লাগাতে যাচ্ছিস সেটাকে তো আইসোলেটও করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছিস? সেটাকে তো আইসোলেটও করতে হবে। মানে ধর আচ্ছা, এই যে বেশিরভাগ তুই দেখবি এই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো না, মানে জিন কেটে অন্য জায়গায় লাগাবো, এটা গোটা চ্যাপ্টারে দেখবি বেশিরভাগ কিসে হচ্ছে? ব্যাকটেরিয়াতে। একটু তাহলে ব্যাকটেরিয়ার কথা আমি আগে একটু বলেই দিই, তাহলে তারপর আমি এটা বেশি ভালো বোঝাতে পারবো। একটা ব্যাকটেরিয়াল সেলে, এটা আগেও পড়েছিস, কোন আমার 11ই মনে হচ্ছে ছিল, একটা ব্যাকটেরিয়াল সেলে। আচ্ছা, সব লিভিং অর্গানিজমে নিজের ডিএনএ হয় তো, এটা তো জানিস। প্রত্যেকটা লিভিং অর্গানিজমে মানে কতটাই ছোট বা যতই বড়, যতই ছোট না হোক, নিজের একটু ডিএনএ হবে। ডিএনএ মানে কি? আমি একটা লিভিং যদি অর্গানিজম হই, আমার কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেটা আমার ডিএনএতে স্টোর থাকবে, আর যেটা আমি আমার মাদার সেল থেকে পেয়ে এসেছি। তো ডিএনএ তো সবার মধ্যে থাকবে। তো এই ব্যাকটেরিয়াল সেলটা, এটা একটা সেল, ব্যাকটেরিয়াল সেল। তো এই ব্যাকটেরিয়াল সেলে ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ থাকে। সেই ডিএনএটা জানিস তো, কোনো নিউক্লিয়ার ওয়াল থাকে না, পড়েছিস আগে। কোনো নিউক্লিয়ার মেমব্রেন, কোনো নিউক্লিয়ার ওয়াল থাকে না, জাস্ট এভাবে পড়ে থাকে ব্যাকটেরিয়াল ডিএনএ। এটা ব্যাকটেরিয়াল সেলের ডিএনএ। কিন্তু ব্যাকটেরিয়াল সেলে আর একটা ফিচার আছে, আর একটা ডিএনএ থাকে ব্যাকটেরিয়াদের। কি বলা হয় সেটাকে? এনি আইডিয়া? সেটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ক্রোমোজোমাল ডিএনএ বা মোস্টলি নোন অ্যাজ প্লাজমিড। গোটা চ্যাপ্টারে প্লাজমিড দেখতে পাবি। তো এখন ওই জন্য প্লাজমিড ব্যাপারটা ভালো করে বোঝ, ঠিক আছে? গোটা ব্যাপারে দেখবি, গোটা চ্যাপ্টারে দেখবি প্লাজমিড কি, মানে প্লাজমিড নিয়েই কাজ হচ্ছে। তো প্লাজমিড কি? এটা কিন্তু আমাদের মতো হিউম্যান সেল বা ম্যামেলিয়ান সেল বা অন্য কোনো সেলে থাকে না। এটা ব্যাকটেরিয়ার একটা স্পেশাল ক্যারেক্টার যে ওর নিজের ডিএনএ তো থাকেই, আবার একটু এক্সট্রা ডিএনএ থাকে। এক্সট্রা ক্রোমোজোমাল মানে কি? ওর ক্রোমোজোম ছাড়াও একটা ডিএনএ থাকে যেটাকে প্লাজমিড বলে। বড্ড পিঁপড়ে। আচ্ছা, এক্সট্রা প্লাজমিড বলে, ঠিক আছে? তো কেন আছে? আমাদের মধ্যে তো নেই এক্সট্রা ডিএনএ। এই প্লাজমিডটা থাকে, একটা কারণে। এই প্লাজমিডটা থাকে বিকজ এই প্লাজমিডে কিছু এমন জিন থাকে যেটা ওদেরকে বাঁচতে হেল্প করে। আচ্ছা, তোর যখন জ্বর হয় মানে তোর কি হয়েছে? কি এফেক্ট করেছে? কি অ্যাটাক করেছে তোর ইমিউন সিস্টেমকে? জানিস নিশ্চয়ই। তোর যখন জ্বর হয়ে থাকে তোর ইমিউন সিস্টেমকে কে অ্যাটাক করেছে? ভাইরাস, ঠিক কি না? যখন কি একটু জ্বর হয় একটু ক্যালপল খেয়ে হয়ে যায়, বাট দেন অনেক কাশি টাশি হলে, অনেক দিন যদি জ্বর থাকে, তখন আমাদের ডক্টর কি প্রেসক্রাইব করে? অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে। অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ছোট মাইক্রো অর্গানিজমসকে মেরে দেওয়া। আর এখানে মাইক্রো অর্গানিজমস কারা? মাইক্রো অর্গানিজমস হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস।
তারা হচ্ছে মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক কী করে, মাইক্রো অর্গানিজমসদের মারে। তো হতেই তো পারে আমি ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছি, হতেই তো পারে যে আমি ব্যাকটেরিয়াকে মারার জন্য ব্যাকটেরিয়াটাকে এমন জায়গায় রেখেছি যেখানে প্রচুর প্রচুর অ্যান্টিবায়োটিক আছে। তো এই ব্যাকটেরিয়াল সেলটা মরে যাবে তো। কিন্তু কি হয়, এক এক সময় ব্যাকটেরিয়াল সেলটা অ্যান্টিবায়োটিকে দেওয়ার পরও মরে না। কেন কেন? বিকজ এই প্লাজমিডটা আছে, এই প্লাজমিডে হয়তো হতে পারে এমন একটা জায়গায় জিন আছে যে অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট করে। এই যে আমি বললাম আগের পাতায় যে এই তোর যদি ডিএনএ স্ট্র্যান্ড হয়, এখানে পার্টিকুলার জিন, আমি এখানে একটা পার্টিকুলার জিন পাবো, সেটাকে জিন বলে। ধর এরকম সিকোয়েন্স আছে ATGA, এরকম কিছু সিকোয়েন্স আছে। এটা আমি একটা স্ট্র্যান্ড দেখাচ্ছি, কিন্তু ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হয়, আমি একটা স্ট্র্যান্ডেই দেখাচ্ছি। তো এই একটা স্ট্র্যান্ডে এই পার্টিকুলার কিছু বেস সিকোয়েন্সকে জিন বলে। তো এই জিনটাকে আমি কাটাকুটি কেটে বের করে নিতে পারি, আবার ওই জায়গায় অন্য কিছু লাগাতে পারি। তো এই জিনটা এরকম দেখাবে, আমি যদি বোল্ড করি তাহলে এরকম একটুখানি জিন। এই প্লাজমিডটাকে এবার আমি বড় করে আঁকছি, দেখ এই প্লাজমিডটা এরকম হতে পারে। তো যে এই প্লাজমিডে এখানে একটা পার্টিকুলার জিন আছে, দাঁড়া আমি একটু অন্য কালার ইউজ করি। ধর এই যে আমি যে গ্রিনে মার্ক করছি, তো এখানে একটা পার্টিকুলার জিন হতে পারে। আমি আগের পাতায় কি বললাম যে জিনের কাজ, আমি জিনটা তুলে তো নিলাম, জিনটাকে তো আমি বোল্ডে দেখাচ্ছি, কিন্তু জিনের কাজ কি, কোনো প্রোটিন বা কোনো কিছু কোড করা। তো মেবি এই জিনটার কাজ ছিল অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট করা, সেটা তোর কাজ হতে পারে। তো প্রত্যেকটা প্লাজমিডে সেরকম জিন থাকে। তো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ তো এটা, কিন্তু ব্যাকটেরিয়াতে একটা অন্য ডিএনএ থাকে যেটাকে প্লাজমিড বলা হয়, যেটার মধ্যে একটা অন্য জিন থাকে যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেয়। ওকে, এবার আমি ধর এখানে আমি একটু বলে দিই রিকম্বিনেন্ট ডিএনএর ব্যাপারে। দেখ আমার পিডিএফে বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে দ্য স্টেপস ইনভলভড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ডেভেলপমেন্ট অফ রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি? ধর আমি দুটো প্লাজমিড নিয়ে দেখি। ধর এই একটা প্লাজমিড আর ধর এই একটা প্লাজমিড, ঠিক আছে। তো ধর এই জায়গায় একটা জিন আছে আর ওর এই জায়গাতে অন্য একটা জিন আছে। তো ধরে নে এই দুটো জিন, এই প্লাজমিড এ, এটা প্লাজমিড বি, ঠিক আছে। ধর এই প্লাজমিডটায় এই দুটো জিন কিসের জন্য আছে? ধর এ অ্যান্টিবায়োটিক এ থেকে রেজিস্ট করাবে এই জিনটা। মানে তুই যদি এই ব্যাকটেরিয়াল সেল, এই প্লাজমিডটা যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আছে, সেই ব্যাকটেরিয়াল সেলটাকে তুই যদি অ্যান্টিবায়োটিক এর মধ্যে ডুবিয়ে দিস, এ মরবে না। কেন? এর অ্যান্টিবায়োটিক এর রেজিস্ট্যান্স আছে। আর ধর এই জিনটা এই প্লাজমিডটাকে কী থেকে রেজিস্ট করায়? অ্যান্টিবায়োটিক বি থেকে রেজিস্ট করায়, ঠিক আছে। এই একটা প্লাজমিড যার মধ্যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা আছে, বাট এই পিঙ্ক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা নেই। তো আমার ধর এই প্লাজমিডটার মধ্যে ওই জিনটা দরকার, এই প্লাজমিড আমার খুব একটা ইউজফুল নয়, ধর এই প্লাজমিডে দরকার। আমি কি করব? হোয়াট ক্যান আই ডু? আমি এমন একটা কাঁচি নেব যেটা দিয়ে এখানটা কাটতে পারবো, আর ওই সেম কাঁচি দিয়ে কিন্তু এখানেই কাটতে হবে, এটা মনে রাখতে হবে। যেই কাঁচি দিয়ে তুই এখানে কাটবি সেই কাঁচি দিয়ে তোকে এখানেও কাটতে হবে।
অ্যান্ড হোয়াট ইজ দিস কাঁচি হিয়ার? কাঁচি তো বললাম বারবারজের কাঁচি না, এখানে কাঁচি বলতে একটা এনজাইম, এখানে কাঁচি বলতে একটা এনজাইম, যেটাকে রেস্ট্রিকশন এনজাইম বলবি বা এনজাইম না বলে পুরো নামটা বলবি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হতে পারে, এক্সোনিউক্লিয়াস হতে পারে, অনেক ধরনের নিউক্লিয়াস হতে পারে। এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে, সেটা আলাদা কথা। তো আপাতত রেস্ট্রিকশন এনজাইম নিয়েই কাজ চালা। যেই রেস্ট্রিকশন এনজাইম যদি এখানে কাটবি, সেই রেস্ট্রিকশন এনজাইম যদি এখানেও কাটবি, কারণ ওইভাবেই কাটতে হয়, ঠিক আছে? এবার তুই যেই কেটে নিলি, কীরম দেখতে লাগবে? এই হচ্ছে তোর প্লাজমিড বি with its antibiotic A জিন। এই অ্যান্টিবায়োটিক বি জিনটা আমি বের করে নিয়েছি, আইসোলেট করে নিয়েছি। এই হচ্ছে আইসোলেট করা, আইসোলেশন। এই যে বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে আমার ফার্স্ট লাইন কি লেখা আছে দেখ, বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে ফার্স্ট লাইন লেখা আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যালাউজ দ্য আইসোলেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ অনলি দ্য ডিজায়ার্ড জিনস। প্রথমে আমি আইসোলেট করলাম, মানে বার করলাম একে, ওকে? এবার হচ্ছে প্লাজমিড বি, প্লাজমিড বিকেও আমি খুললাম এখানটা, প্লাজমিড বিকেও আমি এখানটা খুললাম, খুলে এর তো এই জিনটা ছিলই, ব্লু জিনটা তো এর ছিলই, আমি পিঙ্ক জিনটা এখানে লাগিয়ে দিলাম। এই যে আমি অন্য কারোর থেকে ডিএনএ নিয়ে, এটা তো ডিএনএই হলো, জিন মানেই তো ডিএনএ, এই যে আমি অন্য কারোর থেকে ডিএনএ নিয়ে যার মধ্যে লাগিয়েছি, যার মধ্যে নতুন ডিএনএ লাগিয়েছি, তাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। কম্বাইন করেছে, নাম থেকেই বোঝা যাবে কম্বাইন করেছে, তাই রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই হলো ইন্ট্রোডাকশন, এই হলো আইসোলেশন। আইসোলেশন মানে আলাদা করা, তারপরে আমি ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে? তাহলে তুই একে হোস্ট বলতে পারবি তো? হোস্ট মানে কি? যার মধ্যে ইন্ট্রোডিউস করা আছে। হোস্টের কাজ কি? তোর বাড়িতে কেউ এলো, সে হচ্ছে গেস্ট, তুই হলি হোস্ট। তোর কাছে এসেছে, তো সেই গেস্ট কার কাছে এসেছে? তোর কাছে, তুই হোস্ট। ডিএনএটা কার কাছে এসেছে? এর কাছে, এ হোস্ট। তো যার মধ্যে লাগাচ্ছি সে হোস্ট। তাহলে এবার পড়ে দেখ বেসিক প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি, এবার পড়ে দেখ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যালাউজ দ্য আইসোলেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ অনলি দ্য ডিজায়ার্ড জিনস ইন্টু দ্য অর্গানিজম উইদাউট ইন্ট্রোডিউসিং দ্য আনডিজায়ারেবল জিনস। অবভিয়াসলি আমি তো আনডিজায়ারেবল জিনস লাগাইনি, আমি আমার ডিজায়ার্ড জিনস লাগিয়েছি। The steps involved in genetic engineering are development of recombinant DNA, identification of DNA with desirable genes. প্রথমে আমি আইডেন্টিফাই করলাম যে আমার এই জিনটাই, এই পিঙ্ক জিনটাই দরকার। প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে, যেখানে সেখানে কাঁচি চালিয়ে দিলে কি আর হবে? হবে না। তোকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনটা আমার দরকার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট। এবার যে পয়েন্ট 2 আছে ক্লোনিং অফ ডিজায়ার্ড জিন, এটা আমি পরে বলছি, এবার এর মধ্যে আমি পরে আসছি। ক্লোনিং কাকে বলে? কপি বানানো, ক্লোন কপি। জেরক্স মেশিনে তুই কী করিস? কপি বানাস, একদম আইডেন্টিক্যাল কপি বানাস, তো এদিক ওদিক দেখতে হয় না, এটাও সেই। ক্লোনিং মানে পুরো জেরক্স কপি করা। এই যে আমি একে এই যে আমি রিকম্বিনেন্ট ডিএনএ বানালাম, এর আমি প্রচুর জেরক্স কপি বানাবো। কেন? আমার ধর এই জিনটা প্রচুর চাই, তো তো এই প্লাজমিডের মধ্যে তো এরকম করে মাল্টিপ্লাই করতে পারবে না, তোকে এই গোটা জিনিসটাকে প্রচুর 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 জেরক্স কপি বানাতে হবে। যখন তুই জেরক্স কপি বানাবি, এই জিনটার জেরক্স কপি তো আপনি হতেই থাকবে, ঠিক আছে? তো এবার হচ্ছে ক্লোনিং অফ ডিজায়ার্ড জিন, এইটার ক্লোন করবি, এই জিনটা ক্লোন করবি। আর এত যে ক্লোন করে নিলি, প্রত্যেকটা জিন নিয়ে এবার ডিজায়ার্ড অর্গানিজমে লাগালি। হয়তো আমার এই প্লাজমিডে দরকার নেই, ধর আমার অন্য কোনো অর্গানিজমে এই জিনটা লাগাবার দরকার আছে। তো যখন এই জিনটার প্রচুর প্রচুর কপি হয়ে যাবে, এই প্রত্যেকটা প্লাজমিড থেকে উঠিয়ে ডিজায়ার্ড অর্গানিজমে লাগিয়ে দিবি। তুই বলবি আমি সোজা এখান থেকে ওই ডিজায়ার্ড অর্গানিজমে লাগালাম না কেন, আমি প্লাজমিডে লাগালাম, আবার ওর থেকে অন্য জায়গায় লাগাবো কেন? বিকজ এই প্লাজমিডটা ভেক্টর হিসাবে কাজ করে। প্রথমে প্লাজমিডেই আমরা লাগাই। ভেক্টর মানে কি? ভেক্টর আরে যেমন তোর মস্কিউটো কামড়ালেই আমাদের ম্যালেরিয়া কেন হয়ে যায়? মস্কিউটো ম্যালেরিয়া করে না, ম্যালেরিয়া ক্যারি করে না, ম্যালেরিয়ার ভাইরাসটা ক্যারি করে না প্লাজমোডিয়াম। মস্কিউটোর কোনো দোষ নেই, মস্কিউটোকে হয়তো প্লাজমোডিয়াম ভাইরাস ইনফেক্ট করেছে।
মসকিউটোটাই হয়তো সিক। মসকিউটোর মধ্যে যেহেতু প্লাজমোডিয়াম ভাইরাস এসে গেছে, এবার ওই সিক মসকিউটো যখন তোকে কামড়াবে তোর মধ্যে ওই ভাইরাসটা চলে আসবে। মসকিউটো কী হিসাবে কাজ করলো তাহলে? জাস্ট আ ভেক্টর। ভাইরাসটা থেকে আর তোর মধ্যে জাস্ট একটা লিঙ্ক কাজ করলো। ও জাস্ট এখান থেকে ওখানে নিয়ে গিয়ে তোর মধ্যে ভাইরাসটাকে ঢুকিয়ে দিল। এও সেটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় ঢুকিয়ে দেবে। এই জাস্ট একটা ভেক্টর। ভেক্টরের ব্যাপারে ডিটেলসে তোকে পড়তে হবে এরপর, ঠিক আছে?